আসসালামু আলাইকুম। রাজ নিউজে আপনাদের সঙ্গে আছি আরজিন রব আহমেদ। আজকের আলোচিত বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ এবং তার বাস্তব বিশ্লেষণ তুলে ধরব আপনাদের সামনে। প্রথমে শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ত্যাগের স্মরণে হাতিঝিলে ড্রোন শো। গোপালগঞ্জে কারফিউ, যৌথ অভিযানে আটক 20 জন। খালেদা জিয়ার সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তব। চাকরির প্রবেশের বয়স 40 করার দাবিতে নতুন বিতর্ক। বিএনপি প্রবাসীর অবহেলা নিয়ে সমালোচনার ঝড়। বঙ্গবন্ধু সমাধিতে টাইট নিরাপত্তা। গাজায় নতুন করে বিমান হামলায় নিহত 17 জন। শ্রীলঙ্কার নির্বাচনে চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। রিজার্ভ নরমাল 21.34 বিলিয়নে, অর্থনীতিতে চাপ। বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয়, ভারত, চীন, ইউরোপে মারাত্মক প্রভাব। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের নতুন বিমান হামলায় নিহত অন্তত 17 জন। শ্রীলঙ্কায় চীনের প্রভাব নিয়ে মার্কিন উদ্বেগ, ভারত সতর্ক। চীন, ভারত, ইউরোপে চলমান দাবদাহে জনজীবন বিপর্যয়। যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি কমলেও দুশ্চিন্তা রয়ে গেছে ইউরোপ জোনে। জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে নতুন আলোচনা শুরু। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। ড্রোনের আলোয় লেখা এক রক্তাক্ত স্মৃতি, ব্লাডি জুলাই। স্মৃতি আর স্লোগানে আকাশ কাঁপল। 19 জুলাই রাতে যখন শহরের আকাশে ওঠে এলো শত শত ড্রোন, তার আলোয় শুধু সুন্দর নাই, কাঁপলো ধারানো বার্তা লেখা ছিল একটার পর একটা। ড্রোন শোতে দেখা যায় নিচের বিদ্রোহী বার্তাগুলো। পাবলিক প্রাইভেট ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁই নাই। নাটক কম করো প্রিয়, ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। স্বজন হারানোর বেদনা তুমি কি বোঝো না। দিনে নাটক, রাতে আটক। ঠক ঠক ঠক, ঘরে কি ছাত্র আছে? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? বাকশাল 2.0, ব্লাডি জুলাই ইন বাংলাদেশ। খুনি এখনো ঘুরছে দিল্লির নামে স্বর্গে। মা কাঁদে পুঁতে খুঁজে মর্গে মর্গে। জাস্ট উইল বি সেভড বাংলাদেশ 2.0। আরজিন রব আহমেদের এই ছিল বিশ্লেষণ। এটা ছিল জাতির বুক ফাটা চিৎকার, যেখানে ছাত্ররা আর কবিতা লেখেনি, ড্রোনের আলোয় তারা রক্তের ভাষা লিখে গেছে। স্লোগান নয়, এগুলো প্রমাণ। প্রতিটি বার্তা যেন বইছে, আমরা ভাঙ্গিনি, আমরা লিখে গেছি ইতিহাসের আকাশে। এটাই ছিল সত্যিকারের প্রতিবাদ। প্লাকার্ড দিয়ে নয়, গলা ফাটিয়ে নয়, আকাশে লিখে দিলাম, তারা তোমার থামতে পারো না। এই ড্রোন শোতে ছিল না কোনো আতশবাজি, ছিল না কোনো উৎসব, ছিল রক্তমাখা ইতিহাস আর ত্যাগের জ্বলন্ত চিহ্ন। ব্লাডি জুলাই শুধুই স্মৃতি নয়, এটি জেগে ওঠা এক জাতির সম্মিলিত বিচার প্রার্থনা। গোপালগঞ্জের কারফিউ, গ্রেপ্তার 20 জন। শহরে নিঃশব্দ উত্তেজনা। গোপালগঞ্জ এখন অনিশ্চিত স্তব্ধতা। সকাল থেকে শহর জুড়ে রয়েছে যৌথ বাহিনী। কারফিউর মধ্যে বেশ কিছু এলাকার সংঘর্ষ রয়েছে। 20 জনকে আটক করা হয়েছে হিসেবে। এখন পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার মূল লক্ষ্য, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি বাস্তব নিরাপত্তা নাকি রাজনৈতিক নিয়ন্ত্রণ? ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে মুখোমুখি আওয়ামী লীগ, সত্যের সন্ধান কোথায়? গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগের তরফে বারবার বলা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ফেসবুক, ইউটিউব, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে অন্য সব কথা। স্থানীয় ভিওতে বলছে পুলিশ ঘর বাড়ি তল্লাশি করছে, আতঙ্কে মানুষ ঘর ছাড়া। আওয়ামী লীগের বক্তব্য, বাস্তবতা যেন দুই মেরুতে। এই ভুয়া তথ্য বিতর্কে গণমাধ্যমে দায়িত্বপূর্ণ ভূমিকা প্রবেশ করেছে। খালেদা জিয়ার সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তব হলো যেভাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক সময় বলেছিলেন, ক্ষমতার দাম দিতে হবে, গণতন্ত্রের আওয়াজ কেউ থামাতে পারবে না। আজ গোপালগঞ্জের ঘটনা, জনতার ক্ষোভ, ষড়যন্ত্রের তৎপরতা সবই যেন সেই কথার প্রতিচ্ছবি। রাজনীতি এখন গণতন্ত্র বনাম কর্তৃত্বের
লড়াইয়ের মাঠে। চাকরির প্রবেশে 40 কি বৈষম্য? বাংলাদেশের অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করেন 30-এর পরে, তবু চাকরিতে প্রবেশ করে 30 বছর। অথচ সেনাবাহিনী, বিসিএস কিছু ক্যাডারে 32। বেসরকারি চাকরিতে বয়স কোনো বাধা না, তাহলে সরকারি চাকরিতে বৈষম্য কেন? দাবি উঠেছে প্রবেশ বয়স যখন অন্তত 35 থেকে 40 করা হোক। প্রবাসীদের নিয়ে বিএনপির নীরবতা কেন? বহির্বিশ্বে বাংলাদেশে প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। রেমিটেন্স আসে তাদের ঘামঝরা টাকা দিয়ে। তবু বিএনপি কিংবা অন্যান্য দল তাদের নিয়ে নীতিগত অবস্থান জানায় না। প্রবাসীরা কেবল ভ্যাট ব্যাংক নয়, নীতি নির্ধারণের তারা ভূমিকা রাখতে পারে। প্রশ্ন, বিএনপি কি প্রশ্নের প্রবাসীদের বোঝা মনে করে? এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। গাজায় ইসরায়েলের নতুন বিমান হামলায় নিহত অন্তত 17। যুদ্ধের ভয়াল ছায়া আবারও ঘনাচ্ছে। মধ্যপ্রাচ্যের শান্তির স্বপ্ন যেন কেবলই মরীচিকা হয়ে উঠেছে। ইসরায়েলের গতরাতে গাজায় একাধিক স্থানে বিমান হামলা হয়েছে, যেখানে অন্তত 17 জনের মৃত্যু, বহু মানুষ অন্তত আহত হয়েছে। হামাস ও ইসলামিক জিহাদ গ্রুপের লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করলেও আসলে ধ্বংস হয়েছে আবাসিক ভবন, স্কুল, একটি শিশু হাসপাতালের পার্শ্ববর্তী এলাকা। গাজায় চিকিৎসা অবকাঠামোর এমনিতেই বিপর্যস্ত, নতুন করে আহতদের সেবায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পশ্চিমা দেশগুলোতে দ্বৈত অবস্থান নিয়ে চলছে, কেউ ইসরায়েলের নিরাপত্তা অধিকারের পক্ষে, আবার কেউ আহ্বান জানাচ্ছে সংযমের। প্রশ্ন উঠেছে, গাজা কি এখন পরীক্ষাগার, নাকি বারবার মানুষত্বের সীমা ভেঙে যাচ্ছে? শ্রীলঙ্কায় চীনের প্রভাব নিয়ে মার্কিন উদ্বেগ, ভারত সতর্ক, ভুয়া রাজনীতির ঘনঘোর আধারে ঢুকছে উপমহাদেশ। দ্বীপদেশ শ্রীলঙ্কা আবারও হয়ে উঠেছে চীন, যুক্তরাষ্ট্র, ভারতের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। সম্প্রতি শ্রীলঙ্কা সরকার ঘোষণা করেছে তারা হাম্বানটোটো বন্দরের চীনা লগ্নির নতুন এক ধাপে চুক্তি স্বাক্ষর করেছে। এই ঘোষণা প্রকাশের পরেই ওয়াশিংটন কূটনৈতিক মহলে উদ্বেগের ঢেউ ওঠে। যুক্তরাষ্ট্র সরাসরি বক্তব্য না করলেও বলছে, দক্ষিণ এশিয়ায় কারা কিভাবে প্রভাব বিস্তার করছে তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব। অন্যদিকে ভারত সরাসরি নীরব উদ্বেগ প্রকাশ করেছে, কারণ হাম্বানটোটা বন্দরের নিচে সাময়িক লজিস্টিক্স সাপোর্টের তৈরি গুঞ্জন রয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে, শ্রীলঙ্কার অর্থনৈতিক দুরবস্থাকে কি চীন ব্যবহার করছে সাময়িক বা কূটনৈতিক আগ্রাসনের জন্য? আর ভারত কি পারবে তার পার্শ্ববর্তী এই দেশকে চীনের করাল গ্রাস থেকে রক্ষা করতে? চীন, ভারত, ইউরোপ জুড়ে তাপদহে জনজীবন বিপর্যস্ত, জলবায়ুর পরিবর্তনের নির্মম প্রতিশোধ। 2025 সালের এই গ্রীষ্মে প্রাকৃতিক দুর্যোগ যেন ধারাবাহিক এক বিপর্যয় রূপ নিচ্ছে। চীনের দক্ষিণাঞ্চল, ভারতের উত্তরাঞ্চল, ইউরোপের বহু অংশে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। বৃদ্ধ, শিশু, দিনমজুর শ্রেণীর মানুষ তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় ভিয়েনায় হিট স্ট্রোক, মৃত্যুর খবর মিলেছে। ভারতের দিল্লিতে বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত। চীনের গুয়াংজু শহরে পানির সংকটে শুরু হয়েছে। এই তাপপ্রদাহকে বিজ্ঞানীরা বলছে মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। দাবি করেছে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কার্বন নিঃসরণ এখন না কমালে আগামী দশকে হবে আরও ভয়াবহ চিত্র। প্রশ্ন উঠেছে, জাতিগুলো কি এখনও কেবল নীতিবাক্য আটকে থাকবে, নাকি কার্যকর পদক্ষেপ নেবে? যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি কমলেও ইউরোপ জুড়ে অর্থনীতি দুশ্চিন্তা অব্যাহত। সংকট কি সত্যি পেরিয়ে এসেছে? জুন জুলাইয়ের যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি কমে দাঁড়িয়েছে 3.1%, যা সাম্প্রতিক মাসগুলোতে মধ্যে সবচেয়ে ইতিবাচক ইঙ্গিত। এতে বাজারে স্বস্তি দেখা গেলেও ইউরোপের ইউনিয়নের অর্থনীতিতে বয়ে গেছে মারাত্মক চাপ। ইউরোজোনের অন্তর্গত বহু দেশে জ্বালানি খরচ, খাদ্যদ্রব্যের দাম এবং হাউজিং খাতের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছে, যুক্তরাষ্ট্র তাদের মুদ্রানীতি সময়মতো পরিবর্তন করতে পারলেও ইউরোপ অনেক বেশি ধীরগতির। ফলে রপ্তানি নির্ভর দেশগুলো যেমন জার্মানি, ইতালি এখন প্রবৃদ্ধির ঝুঁকিতে।
প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি আবারও সংকট কাটিয়ে নেতৃত্ব ফিরছে, নাকি এই অস্থায়ী সস্তার পেছনে লুকিয়ে আছে বড় বিপদ? জাতিসংঘের রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন আলোচনা, তবে কি আশার আলো? কয়েক মাস বিরতির পরে জাতিসংঘে আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনের নিয়ে সক্রিয় হচ্ছে। নিউ ইয়র্কে আয়োজিত বৈঠক, বাংলাদেশ, মিয়ানমার, চীন ও জাতিসংঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মূল আলোচ্য ছিল যে কিভাবে নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। বাংলাদেশ সরকার বারবার বলছে রোহিঙ্গারা বাংলাদেশের উপর বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও অস্থিতিশীল, যেখানে গণতন্ত্র ফিরে আনা পর্যন্ত প্রত্যাবাসন কার্যত অসম্ভব। এমন বক্তব্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিভাগের বিশেষ দূত। এই অবস্থা প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি শুধু আন্তর্জাতিক টেবিলে চা কফিনের আড্ডায় আটকে থাকবে, নাকি সত্যিই কার্যকর হবে? নতুন দিনের নতুন বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। সংবাদ নাই সংবেদন, এই স্লোগান নিয়ে চলুন আমাদের পথ চলা। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন, কারণ সত্যি শক্তি। বিশ্ব বুঝতে হলে বিশ্লেষণ জানতে হবে। সত্যি তাই ভাই। আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।